আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যে 4 কারণে সমঝোতা থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। ফাঁসি হতে পারে শাহরিয়ার কবিরের, ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট। যথাসময়ে নির্বাচন হবে কিনা অবশেষে যা জানা গেল। নোবেল পদক উপহার পেয়ে যা বললেন ট্রাম্প। জামাতের সাথে বৈঠক নিয়ে অবশেষে মুখ খুলল ভারত। এবার বিস্তারিত। জামাত ইসলামী সহ 11 দলের যে নির্বাচনী ঐক্য হয়েছে তা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি 268টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে। শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সমঝোতায় না থাকার 4টি কারণ তুলে ধরেন তিনি, যার সবগুলোই বর্তমানে 10 দলীয় জোটের প্রধান শরিক জামাত ইসলামীকে কেন্দ্র করে। জামাত জোট ছাড়ার ব্যাখ্যায় ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, আমরা ইসলাম প্রতিষ্ঠাকে ইবাদত মনে করে রাজনীতি করি। এজন্য আমাদের নেতাকর্মীদের কোনো হতাশা নেই। আমরা জানি আমাদের পথ চলা হয়তো মসৃণ নাও হতে পারে। ক্ষমতার রাজনীতি আমরা করি না, আমরা নীতি আদর্শের রাজনীতি করি। 11 দলের জোটে ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেজন্য আমরা আজ আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 270টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আপিলের 2 জনের বাতিল হয়েছে। বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখন পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদের নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। তিনি বলেন, জামাত ইসলামের আমির আমাদের সঙ্গে আলোচনা না করেই বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে সমঝোতার কথা বলেছেন। এর ফলে আমাদের মধ্যে শঙ্কা ও সন্দেহ তৈরি হয়েছে, এই নির্বাচন পাতানো হবে কিনা। তিনি আরো বলেন, আমরা এদেশের ইসলামপন্থী জনতার আবেগের সঙ্গে কিছুতেই প্রতারণা করতে পারি না। আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের সমাহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে এখানে কাজ করে আসছি। আমরা এ থেকে বিচ্যুতি হতে পারি না। এজন্য আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে 11 দলীয় জোটের ব্যানারে যেখানে আমরাও ছিলাম সেখানে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে আসন বন্টন হয়েছে। সেখানে আমাদের দীর্ঘদিনের পথ চলা 5 আগস্ট পরবর্তী সারা দেশে আমাদের ইসলামপন্থী শক্তি একসঙ্গে কাজ করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম, আমরা দেখেছি শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, লক্ষ্য অর্জিত না হওয়া একটা শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে আমরা চিন্তা করলাম আমাদের ইসলামের পক্ষে এক বাক্সকে আমাদের হেফাজত করতে হবে। জামাত জোট নিয়ে তিনি বলেন, এখানে জামাত ইসলাম একটি বড় শক্তি ছিল, অস্বীকার করার সুযোগ নেই। তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি, কিন্তু আমরা আদর্শিকভাবে নৈতিকভাবে কারো চেয়ে দুর্বল নই। ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি স্পষ্ট করে বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলেন। সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী তিনি স্পষ্ট করে বলেছেন যে, আমরা আশ্বস্ত হয়েছি জামাতের আমির শরিয়া প্রতিষ্ঠা, শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না, এই ওয়াদা তিনি করেছেন। এজন্য আমরা আশ্বস্ত হয়েছি। এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম, আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না। কারণ আজ যখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সম্মান আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী সমর্থক সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্নই থেকে যাবে। গাজী আতাউর রহমান বলেন, সারা দেশের 270টি আসনের মধ্যে আমাদের 268টি আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে। সেই 268টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেবে। আমরা ইসলামপন্থী শক্তির সব ভোট এক বাক্সে ফেলতে চাই। গাদানিকের প্রতিষ্ঠাতা শাহরিয়ার কবিরের ফাঁসি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এই সময় এ নিয়ে করা প্রতিবেদন হুবহু তুলে ধরা হলো। তিনি লেখক, কবি, সাহিত্যিক বা সাংবাদিক, তবে বাংলাদেশে তিনি হাসিনা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 2024-এর জুলাই আন্দোলনের পরেই আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেখক, গবেষক ও মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরকে আটক করে বাংলাদেশ পুলিশ। তারপরে 1 বছরের বেশি কেটে গিয়েছে, এখনও মুক্তি পাননি তিনি। এই ঘটনাকে মৌলিক নাগরিকত্ব ও রাজনৈতিক অধিকার লঙ্ঘন হিসেবে দেখছে গণহত্যা প্রতিরোধ ও মানবাধিকার সংস্থা ল্যামকিন। 75 বছর বয়সী লেখককে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বেলারুশের ল্যামকিন ইনস্টিটিউট। 71-এর মানবতা বিরোধী অপরাধ
অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধ গবেষক শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে। 2013 সালের 5 মে ঢাকায় হেফাজতে ইসলামের একটি কর্মসূচিতে পুলিশের অভিযানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। সেই মামলাতেই জড়ানো হয়েছে তাকে। তবে শাহরিয়ার কবির ওই সময় বাংলাদেশ সরকারের কোনো পদে ছিলেন না। একই সঙ্গে হেফাজতে ইসলামের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তার কোনো ভূমিকাও ছিল না বলে দাবি করা হয়। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও কয়েকজনের নাম রয়েছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ল্যামকিনের বিবৃতিতে আরও বলা হয়েছে, 2024 সালের আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকার ও দেশের আদালতগুলোর আচরণ দেখে মনে হয় বাংলাদেশে তিনি ন্যায় বিচার নাও পেতে পারেন। শুধু তাই নয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলেও আশঙ্কা ল্যামকিনের। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে স্বচ্ছতার সঙ্গে বিচার কাজ হচ্ছে। শাহরিয়ার কবিরের বিরুদ্ধে গণহত্যার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অপরাধ প্রমাণিত হলে সব বিচারিক প্রক্রিয়া শেষে আগামী মাসেই ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে শঙ্কা নেই, অবাধ সুষ্ঠুর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার 16 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শাহপীর কল্লা শহীদ এর মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন সিকিউরিটি ফোর্সের প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার, পুলিং অফিসারের কাজও সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচনের সময়ের জন্য অপেক্ষা করছি। পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো পৃথিবীতে যেসব দেশে গণভোট হয়েছে সেখানে লক্ষ্য করলে দেখবেন সরকার একটা পক্ষ নিয়েছে। কোনো সময় সরকার হ্যাঁ পক্ষ নেয়, আবার না পক্ষ নেয়। আমরা তো সংস্কারের পক্ষে, যে সংস্কারে দেশের অপশাসন দূর হবে। দেশে যাতে স্বৈরাচার ফিরে না আসতে পারে সেটা দূর করতে হবে। সংস্কারের যে সমষ্টি, সেগুলো প্যাকেজ আকারে সমষ্টিগতভাবে গণভোট হচ্ছে এবং আমরা সকলকে বলছি হ্যাঁ ভোট দেন। দেশে যাতে অপশাসন আর ফিরে না আসে, যাতে আপনার অধিকার কেড়ে না নেওয়া হয়। রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের একটি ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার বিকালে এক শোক বার্তায় জামাত আমির বলেন, আজ সকাল 7:50 রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের একটি 7তলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে 2 পরিবারের 6 জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয় বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, ইয়া রব, যারা ইতোমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি মেহেরবানি করে তাদের ক্ষমা করুন, তাদের উপর রহম করুন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করুন। নিহতদের স্বজনদের উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। জামাত আমির আরও বলেন, হে আরশের মালিক, যারা আহত হয়েছেন তাদের প্রতি বিশেষভাবে রহম করুন এবং তাদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে গোপন বৈঠকের বিষয়ে অবশেষে মুখ খুলেছে ভারত। শুক্রবার 16 জানুয়ারি নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সাওয়াল এই বৈঠকের সত্যতা নিশ্চিত করেন। এর আগে জামাত আমির বার্তা সংস্থা রয়টার্সের কাছে এক সাক্ষাৎকারে ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠকের কথা জানান। রণধীর জয়সাওয়ালকে সাংবাদিকরা এই বৈঠকের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন। জামাতের সঙ্গে বৈঠকটিরও সেই ধারাবাহিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন। তবে বৈঠকটি কেন গোপন রাখা হয়েছিল সেই বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। এর আগে রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান জানিয়েছিলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় কর্মকর্তা বৈঠকটি অত্যন্ত গোপনীয় রাখতে অনুরোধ করেছিলেন। জামাত আমির সেই সময় স্পষ্ট করে বলেছিলেন, সব দেশের সঙ্গে তাদের সম্পর্ক উন্মুক্ত হওয়া প্রয়োজন এবং সম্পর্ক উন্নয়ন ছাড়া 2 দেশের সামনে আর কোনো বিকল্প নেই। তার এই খোলামেলা বক্তব্যের পর ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও আজ তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করে নিল। ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো বৃহস্পতিবার 15 জানুয়ারি দেখা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে নিজের নোবেল শান্তি পুরস্কার পদক উপহার দেন মাচাদো। এই উদ্যোগকে পারস্পরিক সম্মানের একটি চমৎকার নিদর্শন বলে উল্লেখ করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মারিয়া
আমার করা কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে তার নোবেল শান্তি পুরস্কার উপহার দিয়েছেন। মাচাদোকে অসাধারণ একজন নারী, যিনি অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছেন বলে প্রশংসা করেন ট্রাম্প। পাশাপাশি তার সঙ্গে সাক্ষাৎ করাকে বড় সম্মান বলে উল্লেখ করেন। দুই নেতার এই সাক্ষাতের পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এবিসি নিউজকে নিশ্চিত করেছেন যে ট্রাম্প পদকটি গ্রহণ করেছেন। হোয়াইট হাউস ছাড়ার সময় মাচাদো সাংবাদিকদের জানান তিনি ট্রাম্পকে তার নোবেল পুরস্কার পদক উপহার দিয়েছেন এবং দুই দেশের যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা মধ্যকার সম্পর্কের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। প্রিয় দর্শক, শেষ করছি আজ ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।